মস্তিষ্কে পরপর দুইবার জটিল অস্ত্রোপচার, হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন বিএনপির এক সময়ের দণ্ড প্রতাপশালী নেতা মির্জা আব্বাস। পরীক্ষার পর পরীক্ষা চলছে, চিকিৎসকদের কপালে চিন্তার ভাঁজ। শারীরিক অবস্থা তার একটু উন্নতি হলেই হয়তো তাকে দ্রুত বিদেশে নিয়ে যাওয়া হবে। কিন্তু এই চরম পরিণতির জন্য আসলে দায়ী কে? কেন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন ঢাকা শহরের রাজনীতির এই মুকুটহীন সম্রাট? অভিযোগের তীর সরাসরি গিয়ে পড়ছে নাসির উদ্দিন পাটোয়ারির দিকে। অভিনেত্রী ও বিগত নির্বাচনে ঢাকা ৮ আসনের এমপি প্রার্থী মেঘনা আলম তো রাগঢাক না করেই বলে দিয়েছেন, মির্জা আব্বাসের আজকের এই অবস্থার জন্য ৮০% দায়ী নাসির উদ্দিন পাটোয়ারির অনিয়ন্ত্রিত কথাবার্তা। আসলে হায়ার ব্যাপারটা হচ্ছে আল্লাহর উপরে নির্ভরশীল। এখন পর্যন্ত আমি সেফ ফিল করছি, আলহামদুলিল্লাহ। শুধু মেঘনা আলম নয়, বিএনপির আরও অনেক নেতাই মির্জা আব্বাসের এই করুণ পরিণতির জন্য নাসির উদ্দিনকেই দোষছেন। কিন্তু আসলে কি নাসির উদ্দিন একাই দায়ী, নাকি এই অসুস্থতার নৈপথ্যে লুকিয়ে আছে আরও বড় কোনো রাজনৈতিক সমীকরণ? যে নেতা সারা জীবন দলের জন্য অঢেল সম্পদ আর শ্রম ঢেলে দিলেন, নিজের দল কি তাকে উপযুক্ত সম্মান দিতে পেরেছিল, নাকি দলের ভেতরের অবমূল্যায়নও তাকে তিলে তিলে শেষ করেছে? মির্জা আব্বাস কোনো সাধারণ মাপের পলিটিশিয়ান নন। ঢাকার বুকে ৮-১০ জন সাধারণ নেতাকে এক পাল্লায় মাপলে মির্জা আব্বাসের ওজন হবে তার চেয়েও অনেক ভারী। আপনি যদি ঢাকায় বিএনপি রাজনৈতিক ইতিহাসের পাতা উল্টান, তবে খুব সহজেই বুঝতে পারবেন বিএনপি এবং মির্জা আব্বাস একে অপরের পরিপূরক। একটি রাজনৈতিক প্রতিষ্ঠানের টিকে থাকার জন্য যা যা প্রয়োজন, অর্থের যোগান দেয়া, মাঠ পর্যায়ের কর্মী সরবরাহ করা, নেতা কর্মীদের শেল্টার দেয়া থেকে শুরু করে সঠিক দিক নির্দেশনা দেয়া, এসব কিছুর একাই নিখুঁতভাবে সামলেছেন মির্জা আব্বাস। তিনি শুধু নিজের জন্যই রাজনীতি করেননি, দলের জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন। দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে দলের অন্যতম প্রধান প্রাণভ্রমরা ছিলেন তিনি। তারা বাংলাদেশে বিভিন্নভাবে অশান্তি সৃষ্টি করছে। হ্যাঁ, এটা ঠিক যে শেখ হাসিনা সরকারের পতনের ঠিক আগের কয়েক বছরে, অর্থাৎ শেষ দিককার আন্দোলনগুলোতে রাজপথে তার দৃশ্যমান উপস্থিতি হয়তো কিছুটা কম ছিল। এটা নিয়ে অনেকের মনে অসন্তোষ থাকতে পারে, কিংবা অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে তার কার্যকর ভূমিকা না রাখা, এটা নিয়েও দলের ভেতরেই নানা প্রশ্ন উঠতে পারে। কিন্তু তাই বলে দলের কঠিন সময়ের আর্থিক সহায়তা, কর্মীদের শেল্টার দেয়া, কিংবা অসংখ্য নেতাকর্মীর ভরণ পোষণের দায়িত্ব নেয়া, এই বিষয়গুলোতে মির্জা আব্বাসের যে অবদান তা কোনোভাবেই অস্বীকার করার উপায় নেই। এই বিষয়গুলো দলের কারোরই অজানা নয়। তিনি হঠাৎ করেই উড়ে এসে জুড়ে বসা কোনো নেতা নন। স্বাধীনতা লগ্ন থেকেই তিনি রাজনীতির সাথে যুক্ত। শাহজাহানপুরে তার পরিবারের এক বিশাল আধিপত্য ও ঐতিহ্য রয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই তার মূলধারার রাজনীতিতে পদার্পণ। কনিষ্ঠ একজন কাউন্সিলর হিসেবে শুরু করেছিলেন, আর তারপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ঢাকার শাহজাহানপুরের এলাকার বেশিরভাগ সম্পত্তির মালিক তার পরিবার। এমনকি কমলাপুর রেলওয়ে স্টেশনের আশপাশে অনেক সরকারি প্রতিষ্ঠানও গড়ে উঠেছে তার পারিবারিক সম্পত্তির উপর। ৮০-র দশক থেকে যারা ঢাকা রাজপথে দাপিয়ে বেরিয়েছেন, তাদের কাছে মির্জা আব্বাস এক পরিণত নাম। কাউন্সিলর থেকে শুরু করে মেয়রের দায়িত্ব পালন করেছেন, হয়েছেন সংসদ সদস্য, সামলেছেন মন্ত্রিত্বও। স্বৈরাচার এরশাদ পতন আন্দোলন থেকে শুরু করে যে কোনো আন্দোলন সংগ্রামে একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছেন এই দাপুটে নেতা। কিন্তু মুদ্রার উল্টো পিঠটাও আমাদের দেখতে হবে। একদিকে নাসির উদ্দিনের অনুসারীরা তাকে প্রকাশ্যে অপমান অপদস্থ করেছেন, যা তার মতো একজন বর্ষিয়ান নেতার জন্য চরম মানসিক যন্ত্রণার কারণ হয়েছে। কিন্তু অন্যদিকে তার নিজের দল বিএনপি কি তাকে যথাযথ মূল্যায়ন করেছে? দলের জন্য এত কিছু করার পরও আমরা দেখেছি বিএনপির কত নব্য নেতা রাতারাতি মন্ত্রী বনে গেছেন, দলের শীর্ষ পদ দখল করেছেন, অথচ মির্জা আব্বাস সেই তুলনায় মন্ত্রিত্ব বা দলের শীর্ষ পর্যায়ে সেভাবে মূল্যায়িত হয়নি। তাই তার উপর যে মানসিক চাপ, তা কেবল বিরোধীদের থেকে আসেনি, দলের ভেতর থেকেও এসেছে। মির্জা আব্বাসের এই অসুস্থতা নিয়ে রাজনৈতিক ফায়দা লোটারও চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। সাবেক প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার এই বিষয়ে কড়া সমালোচনা করেছেন। তিনি স্পষ্ট করেই বলেছেন, মির্জা আব্বাসের অসুস্থতা নিয়ে একটি মহল রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে। তিনি মনে করিয়ে দেন, মির্জা আব্বাস একজন বীর মুক্তিযোদ্ধা, অথচ অতীতে এই মানুষগুলোর কাছ থেকেই তিনি এক বিন্দু সহানুভূতি পাননি। যারা আজ তার জন্য মায়া কান্না করছেন, কুমিরের কান্না কাঁদছেন, এর একমাত্র কারণ হলো বর্তমান কোনো এক রাজনৈতিক সমীকরণে তিনি তাদের প্রতিপক্ষ।
মির্জা আব্বাস এবং তার পরিবার বিগত বছরগুলোতে যে মানসিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন তা ভুলে যাওয়ার মতো নয়। তার জীবন থেকে যে মূল্যবান বছরগুলো কেড়ে নেওয়া হয়েছে সেই ক্ষতগুলো বাস্তব। এখন সুবিধাবাদী কোনো সহানুভূতি দিয়ে সেই ত্যাগের ইতিহাস মুছে ফেলা যাবে না। আজাদ মজুমদার আক্ষেপ করে বলেছেন, এখন কেউ কেউ ফায়দা লুটতে মির্জা আব্বাসের অসুস্থতার জন্য তার বর্তমান রাজনৈতিক প্রতিপক্ষকে দায়ী করার চেষ্টা করছেন। এই ধরনের কুতর্ক বা রাজনৈতিক কাদা ছোড়াছড়ি আসলে কোনো উপকারে আসবে না। রাজনীতিকে দূরে সরিয়ে রেখে এখন প্রয়োজন কেবল তার সুস্থতার জন্য প্রার্থনা করা। আর এই অসুস্থতার ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন মির্জা আব্বাসের ছেলে ইয়াসির আব্বাস। তিনি জানিয়েছেন, সেদিন তারা রোজা রেখেছিলেন। ইফতার করে রোজা ভাঙার পর তারা সবাই মাগরিবের নামাজ পড়তে দাঁড়ান। নামাজের দ্বিতীয় রাকাতে থাকা অবস্থায় হঠাৎ করে মির্জা আব্বাস মাথায় প্রচণ্ড ব্যথার কথা জানান। তখন নামাজ ছেড়ে দিয়ে পরিবারের সদস্যরা তাকে জড়িয়ে ধরেন এবং কোনো মতে হাসপাতালে নিয়ে আসেন। তিনি প্রথমে হাসপাতালে আসতে চাইছিলেন না, কিন্তু ব্যথার তীব্রতা এতই বেশি ছিল যে তাকে বাধ্য হয়েই নিয়ে আসতে হয়। ইয়াসির আব্বাস সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নানা গুজবেরও করার জবাব দিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে সোশ্যাল মিডিয়ায় অনেক রকম কথা ছড়াচ্ছে, কিন্তু আসল বিষয় তেমন কিছু নয়। তার বাবার বয়স বেড়েছে, পাশাপাশি কাজের প্রচণ্ড চাপ ছিল। এর মধ্যেই রোজা রাখার কারণে হয়তো শারীরিক এই জটিলতা দেখা দিয়েছে। এই ভ্যানে করে আমাদেরকে আনা করা হয়েছে, অনেক কষ্ট হয়েছে। তারপরে বলবো 17 বছরে একটা মানুষের জীবনে যে প্রাইম টাইম। বর্তমানে তিনি আগের চেয়ে কিছুটা ভালো আছেন। ইয়াসির আব্বাস তার বাবার জন্য দেশবাসীর কাছে শুধু আন্তরিক দোয়া চেয়েছেন। সব মিলিয়ে পরিস্থিতি এখন বেশ জটিল। মির্জা আব্বাস কবে পুরোপুরি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন তা হয়তো সময়ই বলে দেবে। কিন্তু যে প্রশ্নটা বারবার ফিরে আসছে তা হলো মানসিক চাপ। যদি সত্যি মানসিক চাপ এই অসুস্থতার অন্যতম কারণ হয়ে থাকে, তবে নাসিরউদ্দিন বা রাজনৈতিক প্রতিপক্ষরা যতটা না দায়ী, তার চেয়ে বেশি দায়ী তিনি যে দলটির জন্য নিজের জীবন, সম্পদ আর যৌবন পার করে দিলেন। সে দলের কি কোনোই দায় নেই? তাকে যথাযথ মূল্যায়ন না করে দলের ভেতর থেকে যে প্রচ্ছন্ন চাপ তৈরি করা হয়েছে, দল হিসেবে তারা কি এই দায় এড়াতে পারবে? আপনাদের কি মনে হয়, মির্জা আব্বাসের এই পরিণতির জন্য আসলে বেশি কে দায়ী? প্রতিপক্ষের আক্রমণ, নাকি নিজ দলের অবমূল্যায়ন, নাকি শারীরিক অসুস্থতা? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আর রাজনীতির সমসাময়িক বিষয়ের এমন আরও বিশ্লেষণধর্মী ও সত্য খবর পেতে এখনই গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।